মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাকে বিদেশমন্ত্রী করলেন তারেক রহমান। ভারতের কাছে এর অর্থটা ঠিক কী? চীনের সঙ্গে দোস্তি নাকি ভারতের সঙ্গে নতুন সম্পর্ক? কোন পথে হাঁটতে চলেছে তারেক রহমানের বাংলাদেশ? আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। তারেক কি পারবেন বাবা মায়ের লিগাসিকে সরিয়ে রেখে দিল্লির বন্ধু হয়ে উঠতে? ভোটের আগে জুলাই সনদের পক্ষে সওয়াল করলেও ভোটে জিতে কেন গণপরিষদে শপথ নিল না বিএনপি? জামাতকে নিয়ে কি হতে পারে তারেক রহমানের স্ট্র্যাটেজি? এসব নিয়েই আজ আমরা আলোচনা করব। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তারেক রহমান। বাংলাদেশের কাছে এক নতুন অধ্যায়, আমাদের কাছেও। কারণ তার মা বাবার সম্পর্কে আমাদের বা নয়াদিল্লির ধারণা থাকলেও সরাসরি তারেকের সঙ্গে কখনো কাজ করেনি ভারত। তিনি কোন নীতিতে বিশ্বাসী, কোন কৌশলে চলেন, কাদের ওপর ভরসা করেন, কাদের ওপর ভরসা করেন না, এর কিছুই এখনও স্পষ্ট নয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি হয়েছে তা ঠিক করতে কিন্তু নয়াদিল্লির একমাত্র ভরসা এখন তারেক রহমান। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তারেক নিজে কি চাইছেন, তিনি ঠিক কি চান। এই প্রশ্নটা আরও অনেক বেশি করে উঠে আসছে, তার কারণ তারেকের একটি সিদ্ধান্তে। কারণ 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী পদে শুধু তারেক রহমান শপথ নেননি, তারেক শপথ নিয়েছেন বা নতুন বিদেশমন্ত্রী করেছেন মোহাম্মদ ইউনূসের সময়কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে। এই খলিলুর রহমানকে বিদেশমন্ত্রী করা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলের জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে। কারণ অনেকে বলেন এই খলিলুরের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তারেকের এই সিদ্ধান্ত নিয়েই শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, এশিয়াতে আলোচনা শুরু হয়েছে যে কেন খলিলুরকে হঠাৎ করে বিদেশমন্ত্রী করলেন তারেক রহমান। আগেই বলছিলাম এই সিদ্ধান্ত ভারতকে শুধু নয়, অবাক করেছে বাংলাদেশের রাজনীতিকদেরও। কারণ খলিলুর রহমানকে যখন উপদেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে দীর্ঘদিন বিদেশে থাকা একজন ব্যক্তিকে কি করে মোহাম্মদ ইউনূস এমন একটা গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসালেন। খলিলুরকে এই পদে বসানোর যারা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে আজকের যে বিএনপি যারা ক্ষমতায় এসেছে তাদের অনেক বড় বড় নেতারা ছিলেন। এহেন খলিলুর কি অঙ্কে তারেক রহমানের এতটা বিশ্বাসভাজন হয়ে উঠলেন, সেটাই কিন্তু অবাক করছে অনেককে। এক্ষেত্রে একাধিক তথ্য সামনে আসছে। তারেক দেশে ফেরার আগে লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে দেখা করেছিলেন মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন সেই বৈঠকের নেপথ্যে নাকি ছিলেন এই খলিলুর রহমান। এখানেই শেষ নয়, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছে তাতেও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই খলিলুর রহমান। সম্ভবত তারই পুরস্কার পেয়েছেন তিনি, দেশের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশমন্ত্রী। এখন ভারতের কাছে এর অর্থ কি? মোহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশের যে প্রবল ভারত বিদ্বেষী মনোভাব এবং গোটা রাষ্ট্র কিভাবে ভারত বিদ্বেষী হয়ে পড়েছিল তা আমার আপনার প্রত্যেকেরই জানা। সেই জমানাতেই যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন এই খলিলুর রহমান গত জানুয়ারিতেই বৈঠক করেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে। বৈঠকে
আলোচনা হয়েছিল একদম তিস্তা প্রকল্প নিয়ে। তিস্তা প্রকল্প দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চীনের রাষ্ট্রদূত। ঘটনাচক্রে বাংলাদেশের এই তিস্তা প্রকল্প, যে প্রকল্পটা বহু আলোচিত, আমাদের চিকেন স্নেকের খুবই কাছে, অর্থাৎ শিলিগুড়ির খুবই কাছে। ফলে খলিলুর আর চীনের রাষ্ট্রদূতের এই বৈঠক খুব ভালোভাবে নেয়নি ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারত সরকার যখন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পুশব্যাক করছে, তখন সে নিয়েও মন্তব্য করেছিলেন খলিলুর। ইউনূসের আমলে বাংলাদেশের সঙ্গে চীনের যেটা অত্যন্ত মৈত্রীর সম্পর্ক তৈরি হয়েছিল, প্রীতির সম্পর্ক তৈরি হয়েছিল, অনেকে তার সঙ্গে খলিলুরের মাথায় কাজ করেছে তাই মনে করেন। এখানে খলিলুর এখন বাংলাদেশের ফরেন মিনিস্টার। তাহলে কি ইউনূসের জমানার বিদেশ নীতি ফলো করবেন তারেক রহমান? তারেকের বাংলাদেশ কি সেই ইউনূসের জমানার বিদেশ নীতিতেই বিশ্বাস রাখবে? উত্তরটা কি এক্ষুনি দেওয়া সম্ভব? হয়তো সম্ভব নয়। তার কারণ গত নভেম্বরে এই খলিলুর রহমান ভারতেও এসেছিলেন এবং তিনি বৈঠক করেছিলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এই বৈঠককেও হালকাভাবে নেওয়ার কোনো কারণ কিন্তু নেই। এক্ষুনি যে বাংলাদেশের বিদেশ নীতি ইউনূসের বিদেশ নীতির মতো হবে সেটা ভাবারও কিন্তু কোনো কারণ নেই। তার কারণ সেরকম কোনো ইঙ্গিত কিন্তু এখনও পর্যন্ত তারেক রহমান দেননি। আর তারেক এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে এটা বলে দেওয়া যায় না যে তার বিদেশ নীতি ইউনূসের বিদেশ নীতিকে ফলো করবে। এটা চীনপন্থীও নয়, ভারতপন্থীও নয়, পাকিস্তানপন্থীও নয়। তার কারণ এখনও তারেকের পক্ষ থেকে সেরকম কোনো মেসেজ আসেনি। ভবিষ্যতে কী হবে আমার জানা নেই। কিন্তু বাংলাদেশে ফেরার পর থেকে তারেক বারবার স্পষ্ট করে দিচ্ছিলেন যেটা, সে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশ। যা কিছু বাংলাদেশের স্বার্থে সেটাই তিনি করবেন। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান, চীন তার কাছে প্রত্যেকেই সমান। তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমন ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে যিনি গিয়েছিলেন সেই আমাদের লোকসভার স্পিকার ওম বিড়লাকে সসম্মানে অভ্যর্থনা জানিয়েছেন, বৈঠক করেছেন। এখনও পর্যন্ত তারেক এমন কিছু করেননি যা ভারতের কাছে অস্বস্তিকর হবে। বরং তার এই কৌশল ভারতের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে। তার কারণ ইউনূসের জমানায় একদম চরম ভারত বিদ্বেষী মনোভাব থেকে কিছুটা হলেও তারেক ঘুরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে কি হবে জানা নেই। ভোটের বাংলাদেশে যখন ভারত বিদ্বেষী জিগির তুঙ্গে, জামাতের মতো দল চরম উগ্রবাদী মনোভাব নিয়ে চূড়ান্ত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে চলেছে, ছাত্রদল এনসিপি তারা আরও দুকাঠি ওপরে গিয়ে কথা বলছে, মুজিবের স্মৃতি মুছে ফেলতে মরিয়া মৌলবাদীরা, তখন কিন্তু তারেক সওয়াল করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে। আর মুক্তিযুদ্ধকে মেনে নেওয়া মানে সেই যুদ্ধে ভারতের ভূমিকাকেও মেনে নেওয়া, এ কথা সবাই জানে। এর থেকেও অনেক বড় সিদ্ধান্ত বিএনপি নিয়েছে ভোটে জেতার পর। গণপরিষদে শপথ নেননি বিএনপির সাংসদরা। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছিল বাংলাদেশে, জাতীয় নির্বাচনের সঙ্গে এই গণভোট করা হয়েছিল, একই সঙ্গে গণভোট পাসও হয়ে গিয়েছে। জুলাই সনদকে সমর্থন করেছে বিএনপি। কিন্তু গণভোটে তৈরি হওয়া গণপরিষদে শপথ নেননি বিএনপির কোনো সাংসদ। বিএনপির সাফ কথা, ৭১-এর মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার পর যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানকে কোনোভাবেই বাতিল করা যাবে না। অনেকের মতে বিএনপির এই সিদ্ধান্তের পিছনে একটা সুদূরপ্রসারী রাজনৈতিক দিক আছে। এই গণভোট পাস হয়েছে, এই গণভোটের ফলে বাংলাদেশে ভারতের মতো একটা
উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা তৈরি করার সিদ্ধান্ত গণভোটে পাস হয়ে গিয়েছে এবং এই উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার মতো জায়গায় কারা মেম্বার হবেন? ভোটে জিততে হবে না, মেম্বার হবেন শতাংশের ভিত্তিতে, যারা ভোট পেয়েছেন সেই শতাংশের ভিত্তিতে নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যেমন ধরুন জামাতের ভোট শতাংশ 30% মতো, সুতরাং 30 জন জামাতের সদস্য হবেন। ছাত্রদের ভোট শতাংশ যা আছে তার ভিত্তিতে ছাত্রদের সদস্য হবেন। তো এক্ষেত্রে কি হবে, এই গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাস করাতে গেলে সংসদের দুটি কক্ষতেই পাস করাতে হবে প্রধানমন্ত্রীকে, যেটা ভারতবর্ষে আছে। অর্থাৎ ক্ষমতায় না থেকেও ঘুরপথে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারবে বা রাজনৈতিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারবে জামাত। সম্ভবত সেটা চাননি তারেক রহমান। তিনি চাননি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হোক, তিনি চাননি ঘুরপথে তার শাসনের নাক গলাক জামাত। এই কারণেই এই গণপরিষদে শপথ নেওয়ার থেকে নিজের দলকে দূরে রেখেছেন তিনি। এখন বাস্তব হলো, তারেক যতই দূরে রাখার চেষ্টা করুন, গণপরিষদে কিন্তু বিরাট ভোট পড়েছে। এই জুলাই আন্দোলনের আবেগকে কিন্তু তারেক রহমান অস্বীকার করতে পারবেন না। সে কারণে হয়তো ভোটের আগে এই নিয়ে তিনি কোনো কথা বলেননি। আগামী দিনে আমরা হয়তো দেখতে পাবো নতুন কোনো রূপে এই সংস্কারের শর্তগুলোকে সামনে আনছেন তারেক রহমান। কি করবেন আমার জানা নেই, এবং হয়তো তার ভিত্তিতেই কাজ করবে গণপরিষদ। তবে বাংলাদেশে জামাত হেরে গেলেও জামাত যেভাবে সিট পেয়েছে, যে জামাতের যা উত্থান ঘটেছে, তা কিন্তু ভারতের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে জামাতের এই বাড়বাড়ন্ত ভারতের কাছে প্রবল চিন্তার। জামাত ঘোষিত মুক্তিযুদ্ধের বিরোধী, জামাত ঘোষিত ভারত বিরোধী। জামাতের হাতে লাগাম চলে গেলে সীমান্তে আমাদের উদ্বেগ আরও বাড়বে। আপাতত তারেক রহমান নিজের দলকে বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রীর কুর্সিকে মজবুত করার জন্য হয়তো এটা আপাতত আটকে দিয়েছেন। হয়তো ভারতের প্রতি একটা বার্তাও হতে পারে তারেকের, আবার নাও হতে পারে। তবে জামাতের এই উত্থান কিন্তু আমাদের পক্ষে চিন্তার তারেকের পক্ষেও। সুতরাং তারেক কিসের জন্য এই গণপরিষদে শপথ নেওয়ার নেই, সেটা উত্তর সম্ভবত তারেকই দিতে পারবেন, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা যদি অতীতের দিকে দেখি, বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের কিন্তু খুব ভালো কোনো দিনই ছিল না, কিন্তু তারেক একটা বার্তা দিতে চেয়েছেন। এই অতীতকে পিছনে ফেলে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। তারেকের বাবা ছিলেন জিয়াউর রহমান, বাংলাদেশের সেনাপ্রধান, পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশের পরিচয় হিসেবে ধর্মনিরপেক্ষতার থেকেও ইসলামকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিতেন। তার আমলে 1987 সালে বাংলাদেশের সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটো শব্দকে বদলানো হয়েছিল। সংবিধানের প্রস্তাবনায় লেখা হয়েছিল আল্লাহর প্রতি আস্থার কথা। আর তারেকের মা বেগম খালেদা জিয়া বারবার বলতেন, ভারত আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ করে, সেই কারণেই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তারেক রহমান মা বাবার রাজনৈতিক উত্তরাধিকার পেয়েছেন, কিন্তু হয়তো তাদের নীতিকেও বাস্তবায়িত করার চেষ্টা তিনি করবেন। কিন্তু বর্তমান বাস্তব পরিস্থিতিতে তারেক রহমানও জানেন
যে ভারতকে শত্রু বানিয়ে তার পক্ষেও কিন্তু শাসন চালানো সম্ভব নয়। এখনও পর্যন্ত মনে হচ্ছে তারেকের বক্তব্য শুনে তিনি সব ধর্মের মানুষকে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। তার কাছে ভারত, চীন, পাকিস্তান সবাই গুরুত্বপূর্ণ। আপাতত বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিএনপির প্রধানের এই বক্তব্য দিল্লির কাছে কিছুটা স্বস্তির। তবে সমস্যা একটাও আছে, সেটা হচ্ছে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন দিল্লি আর ঢাকার সম্পর্ক এখন অনেকটাই নির্ভর করছে শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরবর্তী নীতির ওপর। ভোটে বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে, তার বিচার করবে। প্রকাশ্য সভায় হাসিনাকে খুনি বলে মন্তব্য করেছিলেন বিএনপির নেতারা। এহেন হাসিনা ভারতের আশ্রয়ে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে হাসিনাকে ভারতে রেখে দিল্লির সঙ্গে কি কূটনৈতিক সম্পর্ক খুব মসৃণ করতে পারবে ঢাকা? কূটনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, সেটা যতটা না বাংলাদেশের রাষ্ট্রনেতা হিসেবে, তার থেকে অনেক বেশি হচ্ছে শেখ মুজিবের কন্যা হিসেবে। হাসিনাকে আশ্রয় দিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে যে সম্পর্ক, তার প্রতিদান দিয়েছে ভারত। দিল্লির এই সিদ্ধান্তের পেছনে কৌশল যেমন ছিল, আবেগও ছিল। সেই আবেগকে মাথায় রেখেও ভবিষ্যতের পথ এই বর্তমান বাস্তব পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে অসুবিধা হয়তো নেই। এখন ভোটে জেতার পর তারেক রহমান একটা সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে হাসিনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তারেক রহমানকে। উত্তরে তারেক বলেছেন আইন মেনেই হাসিনার বিচার হবে। এর থেকে তিনি খুব বেশি কিছু বলেননি। চাইলে অনেক বেশি বলতে পারতেন, কিন্তু তিনি বলেননি। এখান থেকেই তারও একটা বার্তা আছে ভারতের প্রতি, যে তিনিও খুব ভালো করে জানেন এই বাস্তব পরিস্থিতিতে ভারতের পক্ষে হাসিনাকে যেমন ফেরত দেওয়া সম্ভব নয়, তেমনি হাসিনার বিচার করাও এই মুহূর্তে সম্ভব নয়। সুতরাং এই বাস্তবতাকে মেনে নিয়েই দিল্লির সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করতে রাখতে চাইছেন তারেক। আরও একটা বিষয় আছে, হাসিনা এখন ভারতের আশ্রয়। কালকে তিনি যদি ইউরোপের কোনো দেশে চলে যান বা অন্য কোনো দেশে আশ্রয় নেন, সেক্ষেত্রে হয়তো ভারতের সাথে তারেকের সম্পর্ক বা বাংলাদেশের সম্পর্ক আরও কিছুটা মসৃণ হতে পারে। এই মুহূর্তে তারেক রহমানের কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে ভারত, পাকিস্তান আর চীন। এই তিনটে দেশের সঙ্গে সম্পর্কের ব্যালেন্স তিনি ঠিক কতটা করেন, কিভাবে করেন, কেমনভাবে করেন। আর যে দেশটার নাম না করলেই নয়, সে দেশটার নাম আমেরিকা। আমেরিকাকে তারেক কীভাবে দেখছেন এবং ভারতের সাথে সম্পর্ক রেখে, চীনের সাথে সম্পর্ক রেখে আমেরিকার সাথে সম্পর্ক তিনি কীভাবে রাখতে পারবেন, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। মাথায় রাখতে হবে জামাতের পেছনে কিন্তু বিদেশি শক্তি রয়েছে। জামাতের এই উত্থান তারেকের কাছেও কিন্তু খুব স্বস্তিদায়ক নয়। আমাকে বাংলাদেশ থেকে অনেকে ফোন করে বলেছেন, তারা বলেছেন যে নাকে রুমাল চাপা দিয়ে বহু মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তার কারণ তারা জানে মন্দের ভালো বিএনপি, কিন্তু জামাত আসলে বাংলাদেশের সমস্ত মানুষের স্বাধীনতা চলে যাবে, মেয়েদের রাস্তায় বেরোতে পারবে না, আরেকটা মৌলবাদী রাষ্ট্র তৈরি হবে। সেই জন্য নাকে রুমাল চাপা দেওয়া বিএনপিকে ভোট দেওয়া মানুষ আগামী দিনে যে কোথায় যাবেন কেউ জানে না। সুতরাং তারেকের পক্ষেও কিন্তু এই জনতাকে নিজের দিকে সুকৌশলে আনাও কিন্তু বড় চ্যালেঞ্জের।